আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ক্লাসটায়। আমি মাসুদ জাভেদ জিমি আছি তোমাদের সবার সাথে, এবং আজকে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের সেকেন্ড লাস্ট ক্লাস বলা যায়। আমরা সবগুলো টপিক কভার করে ফেলেছি। সো আজকের ক্লাসে আমরা যেটা করব, বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা সলভ করব, এবং যদি তোরা আমাকে একটু ঠিকঠাক মতো সাপোর্ট দিস, তাহলে এইচএসসি লেভেলের, একাডেমিক লেভেলের পড়ালেখার সাথে সাথে কিছু অ্যাডভান্স টাইপসের ম্যাথমেটিক্যাল প্রবলেমও ইনশাল্লাহ আমরা দেখে রাখবো। একটু তোদের এসএমএস গুলো দেখে নেই। কি বলছিস তোরা, কি নিয়ে কথা হচ্ছে? সৃজনশীলের সৃজনশীলে তো সব টপিক একসাথে থাকে। হ্যাঁ, সৃজনশীলে সব টপিক একসাথে থাকে। আলাদা আলাদা টপিক পড়ালেন, আলাদা করে টপিক ভিত্তিক ম্যাথ হয়তো নাও পাওয়া যাইতে পারে, বাট কথা হচ্ছে কাজ শক্তি উপপাদ্যের সাথে কখনো চৌবাচ্চার টপিক মিলায় দিবে না। চৌবাচ্চা থেকে আসলে চৌবাচ্চা ভর্তি বা খালি করার ম্যাথ, ওইটাই দেখানোর প্রবাবিলিটি বেশি। কাজ শক্তি ক্ষমতার অন্যান্য কিছু কনসেপশন আছে। যেমন তোর আমাকে একটা জিনিস বল, তোদের নিউটনীয় বলবিদ্যা পড়া হয়েছে, সো নিউটনীয় বলবিদ্যা থেকে তোদের কি ফ্রিকশন বা ঘর্ষণ চ্যাপ্টারটা, বা সরি ঘর্ষণের টপিকটা সম্পর্কে আইডিয়া হয়েছে? ফ্রিকশন বা ঘর্ষণের টপিকটা কি তোরা পড়ছিস? এইটা একটু বল। অর্পা বৈদ্য, সাইমা, রাকিবুল, মাসুম, আবির, শাহিনুর, ওয়ালাইকুম সালাম এবং আসসালামু আলাইকুম আরো একবার সবাইকে জানাচ্ছি। সো ফ্রিকশন টপিকটা পড়া হয়েছে কিনা জিজ্ঞেস করছি। ফ্রিকশন টপিকটা পড়া হয়েছে। সো যেহেতু ফ্রিকশন পড়া হয়ে গেছে, এই যেগুলা না স্যার বলতেছিস গর্ধবের গর্ধব, পড়াইছে তো ঠিকই, তুই ক্লাস করিস নাই, সবাই জানে পড়াইছে ঠিক, তো তুই আবার না না বলতেছিস কেন? সব নষ্ট পোলাপানের দল। ঠিক আছে। সো কথা হচ্ছে মাল্টিপল কনসেপশন মিলায় কিছু সিকিউ দিবে, এবং বুয়েট অ্যাডমিশন টেস্ট সবসময় এই ধরনের সিকিউ গুলা খুব পছন্দ করে। বা আমি যদি বোর্ড পরীক্ষার কথা বলি, বোর্ড পরীক্ষার ভিতরেও আমরা দেখতে পাই যে এরকম মিলিত কনসেপশনের ম্যাথ এসে থাকে। সো আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্যাল প্রবলেম অবশ্যই সলভ করব। কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। চলো আমরা সামনে আগাই। সো আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো হচ্ছে বিবিধ গাণিতিক সমস্যা বলি, কিছু ছোট ছোট গাণিতিক সমস্যা দেখাবো, যে এই গাণিতিক সমস্যাগুলো তোরা নিজেরাই পারবি। শুরুতে একটু দেখে নেওয়া দরকার, একটু কনফিডেন্স বুস্ট আপ করার জন্য। এরপরে যখন অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভিং এ যাব, তখন আসলে একটু মাল্টিপল ডিপেন্ডেন্সি থাকবে ম্যাথগুলার ক্ষেত্রে। ওখানে গতিশক্তি, বিভব শক্তি থাকবে, স্প্রিং এর সংকোচন প্রসারণের কথা থাকবে, ঘর্ষণ বল থাকবে। মানে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর যেই ম্যাথগুলোর কথা বলছি, এগুলো মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টাইপসের ম্যাথের মতো, বা অথবা বলা যায় যে বোর্ড পরীক্ষার সিকিউ এর মতো, বা বোর্ড পরীক্ষার সিকিউর চাইতেও অনেক বেশি অ্যাডভান্স লেভেলের আমরা বলতে পারি। তাহলে আসো বাচ্চা লোক, আমরা শুরু করে ফেলি। তোমরা কি সবাই ক্লাসে জয়েন করেছো? কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, এটাকে ফাহাদ তালুকদার। এসএসসি লাইফ ভালো ছিল। সবসময় মনে রাখিস, জীবনে যত বড় হবি, লাইফে আসলে দায়িত্ব বাড়বে, সিচুয়েশন সবসময় আসলে তোকে ইভালুয়েট করতে শেখাবে। তোর মানে পরিবর্তন দরকার, তোর পরিবর্তনটা দরকার, ইভলিউশন দরকার তোর। ঠিক আছে। আর সর্বোচ্চ দুইটা ক্লাস হবে, আজকের ক্লাস এবং আরেকটা ক্লাস। এই দুই ক্লাসের ভিতরেই মোটামুটি আমরা আমাদের যত ধরনের গাণিতিক উদাহরণ আছে, সমস্যা আছে, সেগুলো সবগুলো আমরা দেখে ফেলার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে এভরিওয়ান, আসেন আমরা সামনে আগাই। আসেন আমরা সামনে আগাই। খুব সহজ কথা, খুব সহজ কথা। কি বলা হয়েছে কোয়েশ্চেন পড়ি। ফার্স্টে দুই তিনটা চারটা অঙ্ক দেখবো, যেগুলা হচ্ছে একদম সূত্র বসাইলেই মিলে যাবে এরকম টাইপস। এরপরে আস্তে আস্তে গিয়ে আমরা হচ্ছে একটু ডিপ কনসেপচুয়াল ম্যাথের দিকে আগাবো। আচ্ছা, তাহলে শুরু করি নাকি? আমরা শুরু করি। খেয়াল করি কি বলা হয়েছে। 3 কেজি ভরের একটা বস্তু 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে। থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘর্ষণ বলের বিরুদ্ধে, যদিও ঘর্ষণ বলের কথা বলা নাই, বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হবে। সো যেহেতু থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলছে, সো এখানে ঘর্ষণ বল না বললেও চলতো, ঘর্ষণ বল বলার কোনো দরকার নাই। তো আমরা যদি আসলে দেখি বস্তুটার আদি গতি শক্তি, বস্তুটার আদি গতি শক্তি কত? বস্তুটার আদি গতি শক্তিটা হচ্ছে 12 m u²। চাইলে আমরা লিখতে পারি
যে কাইনেটিক এনার্জি অফ ইনিশিয়াল, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, এইটার ভ্যালু কি লেখা যায়? এইটার ভ্যালু লেখা যায় হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, বা এইটাকে লেখা যায় হচ্ছে হাফ ইন্টু 3 ইন্টু হচ্ছে 30 স্কোয়ার। সো এইটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু চলে আসবে। আচ্ছা, সো এখন আমাকে কি করতে বলছে? এই বস্তুটাকে আমরা কি করব? থামায় দিব। সো বস্তুটার শেষ গতি শক্তি কত হবে? শেষ গতি শক্তি, এইটাকে ই কে অফ ফাইনাল যদি বলি, তাহলে শেষ গতি শক্তির পরিমাণ কি হবে? শেষ গতি শক্তির পরিমাণ হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? 0। হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পাইলাম? হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাই গেলাম হচ্ছে 0। তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? সুতরাং কৃত কাজ, থামানোর জন্য কৃত কাজ, এটা ঘর্ষণ বল না বলে তোমাকে যদি বলতো যে কি বলবো, বাধা বলের পরিমাণ কত, বাধা বলের পরিমাণ কত যদি জিজ্ঞেস করতো, তাও আমরা একই ফর্মুলা দিয়েই অ্যাপ্লাই করতাম। সো থামানোর জন্য কৃত কাজ, থামানোর জন্য কৃত কাজের ভ্যালুটা কি আসবে বাবু? থামানোর জন্য কৃত কাজের ভ্যালুটা আসবে হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল অফ ই কে, তার মানে কাইনেটিক এনার্জির পরিবর্তন। তার মানে এখান থেকে শুধুমাত্র এই ভ্যালুটা চলে আসবে, অর্থাৎ হাফ ইন্টু 3 ইন্টু 30 স্কোয়ার, 900 ইন্টু 3, সরি 450 ইন্টু 3, দ্যাট মিনস 1350 জুল। সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, 1350 জুল, 1350 জুল হচ্ছে অ্যান্সার। বুঝতে পারি সহজ, একদম জলবৎ তরলং ম্যাথ, ঠিক আছে, একদম কঠিন কিছু না। সামনে আগাই, সামনে আগাই। কি বলা হয়েছে? 80% দক্ষতা সম্পন্ন, এটাও মোটামুটি ইসাক স্যারের বইয়ের ম্যাথ, ইসাক স্যারের বইতেই মেবি আছে বা উদাহরণ অনুশীলনীতে আছে। 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর একটি ক্রেন নিয়ন্ত্রণ করে, একটি ক্রেন নিয়ন্ত্রণ করে, যার দক্ষতা কত? যার দক্ষতা হচ্ছে 50%। মোটরটি 3.73 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করলে ক্রেনে 746 নিউটনের একটি ওজন বস্তুর ঊর্ধ্বমুখী গড় বেগ কত? ঠিক আছে, তাহলে বস্তুর ওজন কত বলে দিছে? বস্তুর ওজন বলে দেওয়া আছে হচ্ছে 746 নিউটন। তাহলে এটা হচ্ছে এফ এর মান। কি বাইর করতে হবে? বস্তুর ঊর্ধ্বমুখী গড় বেগের পরিমাণ কত? বস্তুর ঊর্ধ্বমুখী গড় বেগের পরিমাণটা কত সেটা হচ্ছে আমাদেরকে বাইর করতে হবে। অর্পা কি হয়েছে? তুলি নাই ম্যাথ, ম্যাথ তুলিস নাই মানে? ম্যাথ তুলিস নাই বলতে কি বুঝাইলি ভাইয়া? বুঝি নাই, কি তোলার কথা বলছিস? ওকে, তাহলে খেয়াল করি 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর দেওয়া আছে, তাইলে 80% ইন্টু, এইটা একটা ক্রেন নিয়ন্ত্রণ করে, যেই ক্রেনের আবার ক্ষমতা কত? যেই ক্রেনের ক্ষমতা হচ্ছে 50%। সো 80% অফ 50% অফ কত? 3.73 কিলোওয়াট। 3.73 কিলোওয়াট ইন্টু 10 কিউব। কেন এটাকে ওয়াটে কনভার্ট করে ফেলছি? সো এইটা সমান আমরা কি লিখতে পারি? এইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে পি। পি সমান কি লিখা যায়? পি সমান লিখা যায় হচ্ছে এফ ইন্টু ভি। পি সমান এফ ভি, এই সূত্রটার সাথে আশা করি পরিচিত। পি সমান এফ ভি, এই সূত্র কোত্থেকে আসছে? এই সূত্র এইখান থেকে আসছে। আমরা কি জানি? আমরা জানি ক্ষমতা পি সমান কি? ক্ষমতা পি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি, কৃতকাজ ডিভাইডেড বাই সময়। তাইলে কৃতকাজ সমান কি লেখা যায়? কৃতকাজ সমান লেখা যায় বল ইন্টু সরণ ডিভাইডেড বাই হচ্ছে টাইম। সো এই যে দেখো, সরণ ডিভাইডেড বাই সময়, সরণকে যদি সময় দিয়ে ভাগ করে দেই তাইলে এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে পি সমান এফ ইন্টু ভি। দক্ষতা অর্থ কি? কর্মদক্ষতা অর্থ কি? এটা বুঝি জানিস না তুই, ঠিক আছে। তাহলে পি সমান এফ ভি, এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই তাহলে এইখান থেকে খেয়াল করেন আপনার এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে হচ্ছে 0.8 ইন্টু 0.5 ইন্টু 3.73 ইন্টু 10 কিউব, 3.73 ইন্টু 10 কিউব, এইটা ইকুয়ালস টু কি হবে? 746। 746 ইন্টু হচ্ছে ভি। ব্যাস, এই জায়গা থেকে এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে অ্যান্সারটা কত হবে বের করে ফেলি।
তাহলে 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.5 ইন্টু 3.73 ইন্টু 10 shift cube divided by 746 divide by 746 করলে কত আসে? করলে আসে হচ্ছে 2, অ্যান্সার আসছে হচ্ছে 2। দেয়ারফর ভি এর ভেলোসিটি কত? সমবেগের মান কত? সমবেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সমবেগের মানটা কত? সমবেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কে যেন একজন কোয়েশ্চেন করে বললি, কোয়েশ্চেনটা কি তোদের বুঝতে অসুবিধা হয়েছে? কোয়েশ্চেনটা তো আসলে খুবই সহজ। কোয়েশ্চেনটা আসলে খুবই সহজ। কি বলা হয়েছে কোয়েশ্চেন একটু খেয়াল করি। 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর আছে, 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর আছে। তাইলে আমি ধরে নিলাম এই জায়গা দিয়ে একটা মোটর বা একটা জেনারেটর কিছু একটা আছে। এই মোটর বা জেনারেটর দিয়ে কি করা হয়? এই মোটর বা জেনারেটর দিয়ে একটা ক্রেনকে নিয়ন্ত্রণ করা হয়, এবং এই ক্রেনটা কি করে? এই ক্রেনটা হচ্ছে এই যে 746 নিউটন ওজনের যেই বাক্সটা আছে, এই বাক্সটাকে ও টেনে উপরের দিকে উঠাইতে যাচ্ছে। সো টেনে উপরের দিকে উঠাইতে যাচ্ছে। এই উঠানোর কাজটা কে করতেছে? উঠানোর কাজটা করতেছে ক্রেন। ক্রেনকে আবার কে চালাচ্ছে? ক্রেনকে আবার চালাচ্ছে হচ্ছে একটা মোটর। তাইলে মোটরের দক্ষতা কত? মোটরের দক্ষতা 80%। মোটরটার কর্মদক্ষতা কত? 80%। ক্রেনের আবার কর্মদক্ষতা কত? ক্রেনের আবার কর্মদক্ষতা হচ্ছে 50%। তাহলে এই দক্ষতাগুলো তো তার অ্যাকচুয়াল দক্ষতার চাইতে কম। এই দক্ষতাগুলো তার অ্যাকচুয়াল দক্ষতার চাইতে কি কম। সো যেহেতু এই দক্ষতাগুলো তার অ্যাকচুয়াল দক্ষতার চাইতে কম, সো এই জন্য আমরা এইটা লিখতে পারছি 80% অফ 50% অফ পি। পি এর মান কত? পি এর মান এটাই ছিল, এটাই তো ছিল ইঞ্জিনের কার্যকর ক্ষমতা। ইঞ্জিনের কার্যকর ক্ষমতা কত ছিল? 3.73 কিলোওয়াট। এটা কার্যকর ক্ষমতা না, এটা বেসিক্যালি ইনপুট ক্ষমতা। এটা হচ্ছে ওর ইনপুট ক্ষমতা। এইখানে পি অফ ইনপুট, পি অফ ইনপুট সমান কি ছিল? পি অফ ইনপুট সমান ছিল 3.73 কিলোওয়াট। 3.73 কিলোওয়াট এটা ছিল পাওয়ার ইনপুট। সুতরাং পাওয়ার আউটপুটের ভ্যালু কত হবে? পাওয়ার আউটপুটের ভ্যালু হবে হচ্ছে 80% ইন্টু 50% ইন্টু পাওয়ার অফ ইনপুট, ইন্টু হচ্ছে পাওয়ার অফ ইনপুট। তাহলে এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় হচ্ছে পাওয়ার অফ আউটপুট ইজ ইকুয়ালস টু হচ্ছে 80% ইন্টু 50% ইন্টু 3.73 কিলোওয়াট। এবার কি বুঝতে পারছি বাচ্চা লোক? এবার কি বুঝতে পারছি? দুইটা যন্ত্র আছে, দুইটা যন্ত্র আছে। একটা যন্ত্র হচ্ছে মোটর, আর একটা যন্ত্র হচ্ছে ক্রেন। দুইটা যন্ত্র আছে। মোটরের কর্মদক্ষতা কত? মোটরের কর্মদক্ষতা হচ্ছে 80%। তাইলে এই যন্ত্রটার কর্মদক্ষতা কত? এই যন্ত্রটার কর্মদক্ষতাটা হচ্ছে 80%। আর বাকি যেই জিনিসটা আছে, অর্থাৎ ক্রেনটা আছে, ক্রেনটার কর্মদক্ষতা কত? ক্রেনটার কর্মদক্ষতা হচ্ছে 50%। তাহলে পাওয়ার ইনপুট কত? এটা হচ্ছে পাওয়ার ইনপুটের ভ্যালু। আমাদের এই যে ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে পাওয়ার ইনপুটের ভ্যালু। এবং পাওয়ার আউটপুটের ভ্যালু কত? পাওয়ার আউটপুটের ভ্যালু হচ্ছে এইটা। এটা হচ্ছে পাওয়ার আউটপুটের ভ্যালু। বুঝতে পারছি? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দক্ষতাগুলো গুণ দিতে হবে। দক্ষতাগুলো গুণ না দিলে আমরা অ্যাকচুয়াল কর্মদক্ষতার ভ্যালুটা কিভাবে বাইর করব ভাইয়া? দক্ষতাগুলো গুণ না দিয়ে কিভাবে সম্ভব? কারণ আমরা সবসময় কর্মদক্ষতা ইকুয়ালস টু কি জানি? দাঁড়াও, আরো আরো ভেঙে বলে দিচ্ছি, আরো ভেঙে বলে দিচ্ছি, মানে এইটুকু আসলে বুঝে নেওয়াই যায়। আমরা কি জানি? আমরা জানি না যে কর্মদক্ষতা ইটা সমান কি? ইটা সমান সমান হচ্ছে পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট। সুতরাং পাওয়ার আউটপুট সমান কি লিখা যাবে? পাওয়ার আউটপুট সমান লিখা যাবে ইটা ইনটু পাওয়ার অফ ইনপুট। এইটাই হচ্ছে সেই কারণ যেই কারণে কর্মদক্ষতাগুলো গুণ দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সেই কারণ যে আউটপুট ক্ষমতা, আউটপুট ক্ষমতা ইকুয়ালস টু কি হবে? কর্মদক্ষতা ইনটু ইনপুট ক্ষমতা। এই সেই কারণ যেই কারণে আমরা কর্মদক্ষতাগুলোকে গুণ দিছি। এই সেই কারণ কর্মদক্ষতাকে গুণ দেওয়া হয়েছে এই কারণে।
ওকে, ফাহাদ তালুকদার, অর্পা বৈদ্য, ফাতেমা, সাকিব, তামিদ, শাহিনুর, বুঝতে পারছো? ধন্যবাদ, ধন্যবাদ। ভেলোসিটি বাইর করতে পারলাম, ভেলোসিটি বাইর করতে পারলাম। ওকে, আগাই, সামনে আগাই। কি বলছে? কোয়েশ্চেনটা পড়ি, কোয়েশ্চেনটা পড়ি। 10টি ইট, 10টা ইট দেওয়া আছে, এন এর ভ্যালু হচ্ছে 10। 10টা ইট একটির উপর আরেকটি রেখে মোট এত মিটার উঁচু একটি স্তম্ভকে সাজাতে কত কাজ করতে হবে নির্ণয় করো। কত কাজ নির্ণয়, কত কাজ করতে হবে এটা নির্ণয় করতে বলছে। প্রতিটি ইটের উচ্চতা কত? প্রতিটি ইটের উচ্চতা হচ্ছে 5 × 10⁻² মিটার, ভর হচ্ছে 1 কেজি। সুতরাং এখান থেকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে প্রতিটি ইটের উচ্চতা, প্রতিটি ইটের উচ্চতা। তাহলে প্রতিটি ইটের উচ্চতা কত? প্রতিটি ইটের উচ্চতা, এটাকে কি লেখা যাবে? এটাকে এল লেখা যাবে। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻², 5 × 10⁻² মিটার। প্রতিটি ইটের উচ্চতা, প্রতিটি ইটের ভর, প্রতিটি ইটের ভর কত? প্রতিটি ইটের ভর m = হচ্ছে 1 কেজি। মোট ইটের সংখ্যা, মোট ইটের সংখ্যা, মোট ইটের সংখ্যা n = কত? মোট ইটের সংখ্যা n = হচ্ছে 10। এখন আমাকে বলেন n সংখ্যক ইট, n সংখ্যক ইট একটার উপর একটা রেখে, আচ্ছা কোয়েশ্চেন তুলে নাও, কোয়েশ্চেন তুলে নাও, কোয়েশ্চেন তুলে নিতে তোমাদের একটু টাইম লাগে বুঝতে পারছি। কোয়েশ্চেনটা তুলে নাও, কোয়েশ্চেনটা তুলে নাও। আলোক, আলোক একটা অ্যান্সার করে ফেলছে দেখতে পাইলাম, ভেরি গুড। আলোক কোন কলেজ? না না, উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় না স্যার, ভুল বলছেন মুস্তাক। আমরা সবসময় ভর কেন্দ্রের উলম্ব সরণকে এইচ দ্বারা প্রকাশ করি, ভর কেন্দ্রের উলম্ব সরণকে এইচ দ্বারা প্রকাশ করি। হুজাইফা একটা অ্যান্সার দিয়েছো, হুজাইফার অ্যান্সার এবং আলোকের অ্যান্সার ভ্যারি করে, দুইটা অ্যান্সার মিলে নাই, দুইটা অ্যান্সার দুই রকম, দুইটা অ্যান্সার দুই রকম। কারমাইকেল কলেজ, রংপুর, নাইস নাইস। আচ্ছা, কেউ কেউ চাইলে পিডিএফ থেকেও কোশ্চেন তুলে নিতে পারো, এটাও একটা ভালো বিষয়, এটাও একটা ভালো বিষয়। 5 × 10⁻², 5 × 10⁻1 হবে। 5 × 10⁻1 কনে পালি? 5 × 10⁻2 দেখতে পাচ্ছি, 5 × 10⁻² মিটার। সো আমি জাস্ট এরকম একটা সূত্রের কথা বলতেছি যে n সংখ্যক ইট, n সংখ্যক ইট একটার উপর একটা রেখে, n সংখ্যক ইট একটার উপর একটা রেখে স্তম্ভ বানাতে, n সংখ্যক ইট একটার উপর একটা রেখে স্তম্ভ বানাতে কৃত কাজ, এরকম কোন সূত্র কি আমি পড়াইছিলাম? n সংখ্যক ইট একটার উপর একটা রেখে, n সংখ্যক ইট একটার উপর একটা রেখে স্তম্ভ বানাতে কৃত কাজ, এরকম কোন সূত্র কি আমি পড়াইছিলাম? এরকম কোন সূত্র আমি পড়াইছিলাম কিনা জলদি ঝটপট চটপট করে বলে ফেলো। n সংখ্যক ইট একটার উপর একটা রেখে, একজন বলছে জি স্যার, আর বাকিরা বলছে না। তাইলে যে জি স্যার বলছে সে কি মানে কোত্থেকে বললো? বড়ই কনফিউজিং অবস্থা। সূত্র একটা লিখে নাও, n সংখ্যক ইট একটার উপর একটা রেখে স্তম্ভ বানাতে কৃতকাজের সূত্র কি? সূত্র হচ্ছে W = n × n-1, n × n-1 divided by 2 × mgl, n × n-1 divided by 2 × mgl, n × n-1 divided by 2 × mgl। সূত্র এটা লিখে নাও, লাগলে এই সূত্র পরে ডেরিভেশন করে দিব, লাগলে এই সূত্র পরে ডেরিভেশন করে দিব। n × n-1,
n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু mgl। বুঝাই দিচ্ছি যেখানে m কি জিনিস, m হচ্ছে একটা ইটের ভর, m হচ্ছে একটা ইটের ভর, m হচ্ছে একটা ইটের ভর। আর l কি জিনিস, l হচ্ছে একটা ইটের দৈর্ঘ্য। কিরে তোদেরকে কাজ শক্তি ক্ষমতা পড়ায় ফেলছি, এই সূত্র আমি পড়াই নাই, আমি এটা মানতে পারলাম না। সসীম ধারার সূত্রের মতো, হ্যাঁ সসীম ধারার সূত্র থেকে এই জিনিসটা বের করা হয়েছে, সসীম ধারার সূত্র থেকে এই জিনিসটা বের করা হয়েছে, বাট মানে এই সূত্র আমি কেন তোদেরকে পড়াই নাই এটা নিয়ে আমার নিজের বড় আফসোস হচ্ছে। এই আফসোস মিটাইতে হবে, এই আফসোসে থাকা যাবে না, এই আফসোসে থাকবো না আমি এই আফসোস এখনই মিটাই ফেলতেছি। তাহলে এটা সলভ করেন, এটা সলভ করে এখানে অ্যান্সারটা কত সেটা বাইর করেন, কৃতকাজের মান কত আসে সেটা বাইর করে ফেলেন। এরপরে আমরা সূত্রের প্রমাণে যাব, সূত্রের প্রমাণটা আমরা আজকেই দেখে ফেলবো, বাঁচি না মরি, ঠিক আছে? তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, তাহলে 10 ইন্টু 10 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু mgl। m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 1 কেজি, g এর ভ্যালু কত ছোটবেলায় শিখছি 9.8, ইন্টু l এর ভ্যালু একটা ইটের উচ্চতা হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 2। ব্যাস এখান থেকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 5 ইন্টু 9 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 করলে আসে হচ্ছে 22.05। এখান থেকে আমার মান চলে আসছে কত, মান চলে আসছে হচ্ছে 22.05 জুল, 22.05 জুল, 22.05 জুল। ওকে, সবার অ্যান্সার আসছে, অ্যান্সার মিলছে সবার, গুড, সবার অ্যান্সার মিলে গেছে। তাহলে আসেন আমরা এবার একটু সূত্রটা বানাইতে যাই। সূত্রটা বানানোর জন্য একটু খাটাখাটনি করা লাগবে। তাইলে ধরে নিলাম এইটা হচ্ছে অনুভূমিক তল, ঠিক আছে? এই অনুভূমিক তল বা রাস্তার উপরে কি আছে, অনুভূমিক তল বা রাস্তার উপরে অনেকগুলা ইট বিছানো আছে। মানে ইটগুলা এরকম যে সবগুলা ইটের আদি অবস্থান কি, সবগুলা ইটের আদি অবস্থান হচ্ছে এরা রাস্তার উপর অবস্থিত। সবগুলা ইটের আদি অবস্থান কি, সবগুলা ইটের আদি অবস্থান হচ্ছে এরা রাস্তার উপর অবস্থিত। প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস বুক যথেষ্ট, না কোনো গাইড বই নিতে হবে, না কোনো গাইড বইয়ের দরকার নাই। প্র্যাকটিস করার জন্য সবচেয়ে বড় সম্বল হচ্ছে ইসাক স্যারের বই, শাহজাহান তপন স্যারের বই। তোমার যদি ইসাক স্যারের বই আর শাহজাহান তপন স্যারের বই মানে মোটামুটি পুরোটা প্র্যাকটিস করা হয়ে যায়, তার মানে তোমার পড়ালেখার অবস্থা ভালো, আমরা এইটাই ধরে নিব, ঠিক আছে? আর সেই সাথে তুমি যদি আসলে আমাদের প্র্যাকটিস বুকটাও সলভ করো তাহলে তো তোমার প্রিপারেশন আরো ভালো হবে। বাট এর বাইরে তোমার অন্য কোনো গাইড বইয়ের দিকে যাওয়ার দরকার নাই, অন্য কোনো গাইড বই ইজ নট নেসেসারি ইন দিস সিচুয়েশন। তাহলে এই হচ্ছে 2 নাম্বার একটা ইট বা বাক্স, এই হচ্ছে পাশে দিয়ে ধরে নিলাম হচ্ছে 3 নাম্বার ইট বা বাক্স, এই হচ্ছে পাশে দিয়ে ধরে নিলাম 4 নাম্বার ইট বা বাক্স। তাহলে এদের প্রত্যেকের উচ্চতা সমান, সবগুলা ইটের উচ্চতা সমান। সবগুলা ইটের উচ্চতা কত, সবগুলা ইটের উচ্চতা হচ্ছে এল। প্রতিটা ইটের উচ্চতা, একটা ইটের উচ্চতা কত, একটা ইটের উচ্চতা হচ্ছে এল। তাহলে সবাইকে একটু জিজ্ঞেস করি, সবগুলা ইট, সবগুলা ইটের ভর কেন্দ্র কোথায় অবস্থিত? কারণ সবগুলা ইট তো একই জায়গায় আছে, সবগুলা ইট কোথায় আছে, রাস্তার উপরে আছে। ধর এই সিনারিওটাকে তুই কিসের সাথে মিলাইতে পারিস জানোস? আমরা রাস্তায় অনেকদিন স্টাম্প না থাকলে ইটের উপর ইট রাইখে আমরা স্টাম্প বানাইছি না, ইটের উপর ইট রেখে স্টাম্প বানানো হয়েছে, ওইরকম একটা সিচুয়েশন মনে কর যে আমাদের অনেকগুলা ইট আছে, আমাদের ইটগুলা একটার উপর একটা রেখে স্টাম্প বানাইতে হবে। তাহলে ভর কেন্দ্র থাকে হচ্ছে মাঝখানে L/2 তে। তাহলে এই ইটের ভর কেন্দ্র কোথায় অবস্থিত, এই ইটের ভর কেন্দ্র অবস্থিত L/2 তে। তার পাশের ইটের ভর কেন্দ্র কোথায় অবস্থিত,
পাশের ইটের ভরকেন্দ্র অবস্থিত L/2 তে। তার পাশের ইটের ভরকেন্দ্র কোথায়? তার পাশের ইটের ভরকেন্দ্র L/2 তে। আরো পাশে চলে গেলাম, n তম ইটের ভরকেন্দ্র কোথায়? n তম ইটের ভরকেন্দ্র হচ্ছে L/2 তে। তার মানে আদি অবস্থায় সবগুলা ইটের ভরকেন্দ্র কোথায়? আদি অবস্থায় সবগুলা ইটের ভরকেন্দ্র হচ্ছে L/2 উচ্চতায়। আচ্ছা, এখন আপনি একটার উপর একটা বসাবেন, একটার উপর একটা বসাবেন। সবাই কথা শুনেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করতেছি, কনসেপচুয়াল কথা, সো এটা মাথায় রাখেন। একটার উপর একটা বসানোর ক্ষেত্রে প্রথম যে ইটটাকে আপনি ধরছেন, যেই ইটটাকে আপনি বসাইছেন, চিন্তা করেন তো ওই ইটটা কি রাস্তার উপরেই বসে আছে না? ওই ইটটাকে কিছুটা উপরে উঠাইতে হইছে নাকি হয় নাই? এক নাম্বার ইট, সবাই এক নাম্বার ইটটাকে দেখো, আমরা এই জায়গাতেই পিলারটা বানাবো চিন্তা করছি, এই জায়গাতেই পিলারটা বানাবো, এখানেই স্ট্যাম্পটা হবে, এখানেই আমরা ক্রিকেট খেলবো। তো এক নাম্বার যে ইটটা আছে, এক নাম্বার ইটটা কি ঠিক রাস্তার উপরেই বসে আছে না? তাহলে রাস্তার উপর যদি বসে থাকে তাহলে তো তার উচ্চতার কোনো পরিবর্তন হয় নাই, ভরকেন্দ্রের কোনো সরণ হয় নাই। সো যদি ভরকেন্দ্রের সরণ না হয় তাহলে প্রথম ইটের ভরকেন্দ্রের সরণ, প্রথম ইটের ভরকেন্দ্রের সরণ, এটাকে আমি লিখলাম H1, এই H1 ইকুয়ালস টু 0 লেখা যায় না? প্রথম ইটের ভরকেন্দ্রের সরণ, প্রথম ইটের ভরকেন্দ্রের সরণ H1 ইকুয়ালস টু কি লিখলাম? H1 ইকুয়ালস টু লিখলাম 0, H1 ইকুয়ালস টু লিখলাম 0। আশা করি বুঝতে পারছি। ওকে, এবার কি করব দেখো, এবার হচ্ছে এই যে 2 নাম্বার ইটটা আছে, 2 নাম্বার ইটটাকে আমি 1 নাম্বার ইটের উপরে উঠাই দিব। 2 নাম্বার ইটটাকে আমি 1 নাম্বার ইটের উপরে উঠাই দিলাম, খুব ভালো কথা, উঠাই দিলাম, খুশি। তখন এই যে 2 নাম্বার ইটটাকে উঠাইলাম 1 নাম্বার ইটের উপরে, আমাকে একটু এই কোশ্চেনটা বলো, 2 নাম্বার ইটের ভরকেন্দ্র কদ্দূর সরছে? 2 নাম্বার ইটের ভরকেন্দ্র কদ্দূর সরে গেছে? এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। 2 নাম্বার ইটের ভরকেন্দ্র কদ্দূর সরে গেছে? 2 নাম্বার ইটের ভরকেন্দ্র কদ্দূর সরছে? দ্বিতীয় ইটের ভরকেন্দ্রের সরণ কত? H2 এর ভ্যালু কত? H2 এর ভ্যালু কত? L। H2 এর ভ্যালু হচ্ছে L। কেন? কারণ 2 নাম্বার ইটের ভরকেন্দ্র তো এইখান বরাবরই ছিল, L2 বরাবর, L/2 বরাবরই ছিল, L/2 বরাবর ছিল না? তো L/2 থেকে এই ভরকেন্দ্রটা কোথায় উঠছে? উপরে উঠছে। কদ্দূর পরিমাণ উপরে উঠছে, এটাই তো ভরকেন্দ্রের সরণ। তাইলে এখানে খেয়াল করেন, এখানে কদ্দূর উঠছে? L/2। আবার এইখানটায় খেয়াল করেন কদ্দূর উঠছে? L/2। মোট কদ্দূর উঠছে? L পরিমাণ। তাইলে H2 এর ভ্যালু কত? H2 এর ভ্যালু হচ্ছে L, H2 এর ভ্যালু হচ্ছে L। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবারে 3 নাম্বার ইটটাকে ধরবো, 3 নাম্বার ইটটাকে উপরে উঠাবো। 3 নাম্বার ইটটাকে ধরে 3 নাম্বার ইটটাকে আপনি উপরে উঠাই দিবেন, খুব ভালো কথা, ধরেন। তাহলে এই যে 3 নাম্বার ইটকে ধরছেন, 3 নাম্বার ইটকে ধরে যে এবার আপনি উপরে আনছেন, 3 নাম্বার ইটের ভরকেন্দ্র কোথায় ছিল? 3 নাম্বার ইটের ভরকেন্দ্র ছিল L/2 তে। এই হচ্ছে 3 নাম্বার ইটের ভরকেন্দ্র, অর্থাৎ টাক 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 এই উচ্চতায় ছিল। 3 নাম্বার ইটের ভরকেন্দ্র ঠিক এই উচ্চতায় ছিল, এখান থেকে ভরকেন্দ্রটা এখানে উঠে গেছে। এই হচ্ছে 3 নাম্বার ইটের ভরকেন্দ্র। তাহলে কদ্দূর উঠছে? 3 নাম্বার ইটের ভরকেন্দ্র কদ্দূর উঠছে? এখানে উঠছে L পরিমাণ, এখানে উঠছে কদ্দূর? L পরিমাণ। তাহলে 3 নাম্বার ইটের ভরকেন্দ্র H3, H3 এর ভ্যালু কত? H3 এর ভ্যালু হচ্ছে টুয়াইস L। তো এভাবে যাইতে যাইতে n তম ইটের ভরকেন্দ্রের সরণ কত হবে? n তম ইটের ভরকেন্দ্রের সরণ হবে n মাইনাস n ইন্টু L, n-1 ইন্টু L। কারণ প্রথমটা কি? প্রথমটা হচ্ছে 0, প্রথমটা হচ্ছে 0, 2 নাম্বারটা হচ্ছে L, 3 নাম্বারটা হচ্ছে টুয়াইস L, 4 নাম্বারটা হবে কি? থ্রাইস L, 5 নাম্বারটা কি হবে? 4L। এভাবে যাইতে যাইতে n তম পদের মান কি হবে? n তম পদের মান হবে n-1 ইন্টু L, n-1 ইন্টু L। তাহলে প্রথমটারে কি লেখা যাবে? প্রথমটারে লেখা যাবে হচ্ছে 1-1 ইন্টু L। 2 নাম্বারটাকে লেখা যাবে 2-1 ইন্টু L। 3 নাম্বারটাকে লেখা যাবে 3-1 ইন্টু L। n তমটাকে লেখা যাবে
লিখছি অলরেডি আমরা n-1 ইন্টু এল। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। প্রিমা কি বুঝো নাই? প্রিমা কি বুঝো নাই? কোন জায়গাটা বুঝো নাই? প্রতিটা ইটের ভর কেন্দ্রের সরণ হিসাব করছি, প্রতিটা ইটের ভর কেন্দ্রের সরণ হিসাব করছি। এই হচ্ছে 3 নাম্বার ইট। তো 3 নাম্বার ইটটা যখন গ্রাউন্ড পজিশনে ছিল, যখন গ্রাউন্ড পজিশনে ছিল তখন 3 নাম্বার ইটের ভর কেন্দ্র কোথায় ছিল? L/2 উচ্চতায়। 3 নাম্বার ইটের ভর কেন্দ্র কোথায় ছিল? L/2 উচ্চতায়। তো এই L/2 থেকে ভর কেন্দ্র লাফ দিয়ে কোথায় উঠে গেছে? এই উচ্চতায় উঠে গেছে। তো কতদূর উঠলো? এই যে এতদূর পরিমাণ উঠছে, এইটুক পরিমাণ উঠে গেছে, আশা করি বুঝতে পারি। এইটুক পরিমাণ উঠে গেছে, সো এখান থেকে এইটুক পর্যন্ত চলে গেছে। এখান থেকে যে এইটুক পর্যন্ত চলে গেছে, তাহলে এতটুকের মধ্যে ভর কেন্দ্রের সরণটা কত? এতটুকের মধ্যে ভর কেন্দ্রের সরণটা কত? ভর কেন্দ্রের সরণটা হচ্ছে এতদূর দৈর্ঘ্য কত? এল। এখানে দৈর্ঘ্য কত? L/2। তার উপরে দৈর্ঘ্য কত? L/2। মোট কত? এল। টোটাল কত হইল? টোয়াইস এল। টোটাল কত হইল? টোয়াইস এল। বুঝতে পারছেন আশা করি? ওকে ফাইন। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ধারার সূত্রে ফেলে এই পুরো টার্মটাকে আমরা হচ্ছে যোগ করে ফেলবো। সুতরাং সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে n সংখ্যক সমান্তর ধারার মানে সরি n সংখ্যক এগুলাকে কি বলবো, এটা তো একটা সমান্তর ধারা, দেখেই তো বোঝা যাচ্ছে এটা একটা সমান্তর ধারা। তাহলে এই ধারার সমষ্টি যদি করি, এই ধারার সমষ্টি যদি আমরা করি, ধারার সমষ্টি মোট ভর কেন্দ্রের সরণটা কত, এইটা আমরা বাইর করতে চাই। মোট ভর কেন্দ্রের সরণ। তাইলে এটার জন্য আমাদের সূত্র কি? এসএন। এসএন ইকুয়ালস টু কি লেখা যাবে? এসএন ইকুয়ালস টু আমরা সূত্র জানি না, এন ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। না হলে সবগুলা তোমার ইন্ডিভিজুয়াল যোগ করতে হবে। ধারাতে কেন নেওয়া লাগবে? কারণ সবগুলা কি ইন্ডিভিজুয়ালি যোগ করবা? h1 প্লাস h2, কারণ তোমার h এর মান কত আসবে? h এর মান আসবে হচ্ছে h1 প্লাস h2 প্লাস h3 প্লাস h4, এরকম সবগুলা যাইতে থাকবে, যায় তোমার h অফ n পর্যন্ত। এখন এই অঙ্কে নাইলে তোমাকে বলছে, এই অঙ্কে নাইলে তোমাকে বলছে 10টা ইট, এই অঙ্কে তোমাকে বলছে 10টা ইট। তো পরীক্ষায় যদি 10টা ইট না বলে, পরীক্ষায় যদি তোমাকে 100টা ইটের কথা বলে, 500টা ইটের কথা বলে, তো তুমি কি এরকম 100টা বা 500টাকে যোগ করে নিতে পারবা? 100টা বা 500টাকে যোগ করে নিতে পারবা তুমি? ফাহাদ তালুকদার, আজে বাজে কথা বলো না, আজে বাজে কথা বলো না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? সুতরাং সুতরাং h ইকুয়ালস টু কি লেখা যাবে? h ইকুয়ালস টু লেখা যাবে, খেয়াল করো এখানে যেটা n, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এই nটা আসলে আমাদের এখানে কত? আমাদের এখানে n মানে কিন্তু এইটা n-1 ডিভাইডেড বাই l, এইটা হচ্ছে আমাদের এখানে n এর মান। দ্যাট মিনস এখান থেকে কি লেখা যাবে? n-1 ইন্টু n-1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এল। বা এখান থেকে -1 +1 কাটাকাটি করি, কাটাকাটি করলে কি থাকে? n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু এল। সুতরাং কৃত কাজ, কৃত কাজ বাইর করতে চাই। ডব্লিউ সমান আমরা কি জানি? ডব্লিউ সমান হচ্ছে mgh। দেয়ারফর এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু mgl। এইটাই হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অবশ্যই স্বাভাবিক সমস্যার সমষ্টি। তো এটা কি অস্বাভাবিক সমস্যা, মানে অস্বাভাবিক সংখ্যা নাকি? এনতম স্বাভাবিক সংখ্যার সমষ্টি না? যে এটা তো একটা সিরিজ, সমান্তর ধারা, সমান্তর ধারা। বুঝতে পারছো? সিরাজুম মনিরা, আবির হোসেন, রাইসা। ডিভাইডেড কেন হলো? ডিভাইডেড কেন হলো মানে সূত্রে আছে ভাই, সূত্রে আছে, আমাদের সূত্রে এই জিনিসটা আছে, এটা আমাদের সূত্র। এন তো মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি,
n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ভরকেন্দ্রের হিসাবই তো করতে হবে। রাফাত, তুমি কি আজকে কাজ শক্তি ক্ষমতার প্রথম ক্লাস করতেছো স্যার? আজকে থেকে কি তুমি মানে আজকেই কি তুমি কাজ শক্তি ক্ষমতার প্রথম ক্লাস করছো, যে তুমি জিজ্ঞেস করলা যে ভরকেন্দ্র কেন হিসাব করতে হবে, ভরকেন্দ্র কেন হিসাব করা লাগবে, এটা তুমি জানো না রাফাত? কই থেকে আসছো তুমি? পলক, তোমার কমেন্ট দেখা যাচ্ছে, জগ জগ তক তক করছে তোমার কমেন্ট। ওকে, ঠিক আছে, তো বুঝতে পারলাম আমরা, তো বুঝতে পারলাম এই সূত্র সরাসরি বোর্ড পরীক্ষায় ইউজ না করলেই ভালো। বোর্ড পরীক্ষায় ডিরেক্ট এই সূত্রটা বসাই দিলে স্যাররা আবার একটু মাইন্ড টাইন করতে পারে। তো এই সূত্রটা ডেরিভেশন যেহেতু দেখাই দিলাম, ডেরিভেশন করে পরীক্ষার খাতায় বসাবেন, সরাসরি এটা মারে দিবেন না। রিটেনে এই সূত্র সরাসরি বসাবেন না, এই সূত্র রিটেনে সরাসরি বসাবেন না, ঠিক আছে? না না, রিটেনে সরাসরি সূত্র বসাবেন না, রিটেনে সরাসরি সূত্র বসাবেন না। শাহিন আহমেদ, মনোযোগ দিয়ে ক্লাস করো, সবাইকে দেখা যায় শিখর ক্লাসে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা গেল গেল এই অঙ্কটা আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি সবাই। আসেন গাণিতিক সমস্যা 4, সামনে আগাই, সামনে আগাই। কি বলছে? 50 কেজি, 50 কেজি ভরের একটা বোমা ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হলো। উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে আমাকে ধরে নিতে হবে বিমানটা স্থির। আমাদেরকে এই অঙ্কের শুরুতেই ধরে নিতে হবে বিমানটা স্থির, কারণ বিমানটা যদি গতিশীল হয় তখনই কিন্তু প্রজেক্টাইলের কনসেপশন চলে আসবে। বিমান যদি গতিশীল হয়, বিমান যদি গতিশীল হয়, ধরো এই যদি একটা গতিশীল বিমান হয়, একটা গতিশীল বিমান থেকে যদি একটা মিসাইল ছুড়ে দেওয়া হয়, তাহলে সেই মিসাইল কিন্তু প্রাসের আকারে মাটিতে এসে পড়বে। সেই মিসাইলটা কি করবে? সেই মিসাইলটা কিছু দূর যাবে, কিছু দূর গিয়ে তারপর প্রাসের মতো ঘুরে মাটিতে এসে পড়বে, অর্থাৎ একটা অধিবৃত্ত বা পরাবৃত্তের মতো একটা শেপ তৈরি করবে। তো এখানে তো আসলে বিমানটাকে স্থির ধরে নেওয়া ছাড়া আমরা সরাসরি সূত্র বসাইতে পারবো না। সো আসেন কোয়েশ্চেনটা তুলে নেন, কোয়েশ্চেনটা তুলে নেন। কি বাইর করতে বলছে? যে 10 সেকেন্ড পরে এবং ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতি শক্তি কত, এর গতি শক্তি কত বাইর করতে বলছে। একবার বলছে 10 সেকেন্ড পরে, একবার বলছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। সো বি নাম্বারটা করা আমাদের জন্য সহজ আর কি। আচ্ছা, ফেলে দেওয়া হয়েছে বিমানটাকে, আমরা কি করছি? বিমান থেকে আমরা বোমাটাকে ফেলে দেওয়া হলো, তার মানে এর আদিবেগের মান কত? এই বস্তুর আদিবেগের মানটাও হচ্ছে 0 ধরে নিতে হবে, এই বস্তুর আদিবেগের মানটা হচ্ছে 0 ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করি, একটু সিনারিওটা দেখার চেষ্টা করি। ধরে নিলাম এই হচ্ছে আমাদের বিমান, খুব সুন্দর বোয়িং বিমান একদম। আচ্ছা, যুদ্ধ হবে, এটা টান উত্তেজনা। তো এখান থেকে একটা বোমা ডিরেক্ট ফেলে দেওয়া হয়েছে, এখান থেকে একটা বোমা ডিরেক্ট ফেলে দেওয়া হয়েছে, আমরা চিন্তা করে নিলাম। আচ্ছা, ধরে নিলাম এই হচ্ছে অনুভূমিক তল। তো অনুভূমিক থেকে কত উচ্চতায় বিমানটা ছিল? অনুভূমিক থেকে বিমানটা ছিল হচ্ছে 1000 মিটার উচ্চতায়। 1 কিলোমিটার বলে দেওয়া আছে, দ্যাট মিনস এখানে উচ্চতাটা কত? এখানে উচ্চতাটা হচ্ছে 1000 মিটার। ওকে ফাইন, 50 কেজি ভরের একটা বোমা, তাহলে বোমার ভর কত? বোমার ভর হচ্ছে 50 কেজি। মায়েরে বাপ, আর একটু হইলে তো আমার ভরের সমান হয়ে যাইতো। আচ্ছা, তাহলে 10 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, বি নাম্বারটা আগে করে ফেলি। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, এটা করা আমাদের জন্য সহজ। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি ইকুয়ালস টু কি লিখা যাবে? গতিশক্তি ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে নিক্ষেপের আগ মুহূর্তে বিভব শক্তি। নিক্ষেপের আগ মুহূর্তে যেটা বিভব শক্তি ছিল, এই বোমটা এখানে থাকা অবস্থায় যে বিভব শক্তিটা ছিল, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সেই সম্পূর্ণ বিভব শক্তি কি হবে? সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে না? সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে নিক্ষেপের মুহূর্তে,
নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি, নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি। ওকে ফাইন, তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কি লিখা যাবে, পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে এম জি এইচ। দেয়ারফর এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 50 ইন্টু 9.8 ইন্টু লিখা যাবে হচ্ছে 1000। সো এখানে 49,000 আসবে বোধহয় অ্যান্সার। 50 ইন্টু 9.8 ইন্টু 1000, 49,000 না, 49 কোয়াড 0, তাহলে 491234 জুল, 49 চারটা 0 জুল। বুঝতে পারছি সবাই, সবাই বুঝতে পারছি এদুর? আফরিন সুলতানা, জান্নাতুল সেতু, সালেহা, শাহিনুর, রাইসা, তনু, আশা করি সবাই বুঝতে পারছিস। অলোক 490 কিলো জুল, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, অন্য নিয়মে তুই করতেই পারবি, তুই শেষ বেগ চাইলে বের করতে পারবি, তুই চাইলে বেগের মান বের করতে পারবি, বেগের মান বের করে তারপরে তুই মোট গতিশক্তির পরিমাণ বের করতে পারবি, কোনো সমস্যা নাই। ওকে, গেল। সো এইটা গেল হচ্ছে আমাদের বি নাম্বারটা। এ করার আগে আমরা বি করে ফেলছি, কারণ এ করার জন্য আমাদেরকে আসলে বেগের মান কত বের করাই লাগবে। সুতরাং সুতরাং আমরা এখন ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে বের করে নিব হচ্ছে 10 সেকেন্ড পর বেগ। তাহলে 10 সেকেন্ড পর, নিক্ষেপের 10 সেকেন্ড পরে বেগের মান কত বাইর করতে চাই, তাহলে নিক্ষেপের 10 সেকেন্ড পর বেগের মান কি হবে, ভি সমান সমান কি আসবে, ইউ প্লাস জিটি। তাহলে ইউ এর ভ্যালু তো 0, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, দ্যাট মিনস কত আসে, 98 মিটার পার সেকেন্ড। কত আসছে, 10 সেকেন্ড পরে বেগের মান 98 মিটার পার সেকেন্ড। তাইলে 10 সেকেন্ড পরে গতিশক্তি বাইর করতে বলছে। দেয়ারফর 10 সেকেন্ড পর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কি আসবে, হাফ এম ভি স্কয়ার। দ্যাট মিনস হাফ ইন্টু এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 50 ইন্টু ভি স্কয়ার এর ভ্যালু কত, 98 স্কয়ার। দ্যাট মিনস 25 ইন্টু 98 স্কয়ার, 25 ইন্টু 98 স্কয়ার করলে আসে হচ্ছে 240 100, 240 100। ওকে ঠিক আছে, সালাম নিলাম। কে রে তুই? তাহমিদ হোসেন, 240। ও অ্যান্সার লিখছে, সাথে আবার আমারে সালামও দিছে। 240 100 জুল। গুড। আলোক আবারও কিলো জুলে অ্যান্সার দিছে। স্মার্ট ছেলে, স্মার্ট বয়। হাফ এম ভি স্কোয়ার দিয়ে গতিশক্তি অবশ্যই বের করা যাবে সোহানা, হাফ এম ভি স্কোয়ার দিয়ে অবশ্যই, গতিশক্তির সূত্রই তো এইটা। কিন্তু কথা হচ্ছে এই অঙ্কে তুমি যদি হাফ এম ভি স্কোয়ার দিয়ে গতিশক্তি বাইর করতে যাও, তাহলে ভূমিকে স্পর্শ করার মুহূর্তে তার বেগের মান কত ওইটা আলাদা করে বের করা লাগতো, ওইটা আলাদা করে বের করা লাগতো, তো ওইটা আলাদা করে বের করি নাই। তো এই জন্য আগের ম্যাথে সূত্র ব্যবহার না করলে ম্যাথ কিভাবে করব, সূত্র ব্যবহার করেই তো করলাম স্যার। আর সূত্র ব্যবহার না করে আরেকটা উপায় করা যায়, সেটা হচ্ছে তুই এখান থেকে নিক্ষেপের সরি ভূমি স্পর্শ করার মুহূর্তের বেগের মানটা কত বাইর করতে পারিস। তুই যদি চাস ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগের মান কত, ওই বেগের মানটা তুই বাইর করতে পারিস কিভাবে, ওই বেগের মান তুই চাইলে এভাবে বের কর যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH, যেখানে এইচ এর মান তুই কত বসাবি, এইচ এর মান বসাবি 1000 মিটার, এখান থেকে ক্যালকুলেশন করে ভি এর একটা মান বাইর করবি। তারপর এখান থেকে কাইনেটিক এনার্জি সমান তুই কি লিখবি, কাইনেটিক এনার্জি সমান লিখবি হাফ এম ভি স্কোয়ার। চাইলে তুই এইভাবে করতে পারিস, এইভাবে করলে একটু ঘোরা পথে আসা হয় আর কি, একটু ঘুরে ফিরে অ্যান্সারটা বাইর করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছিস? ভি সমান রুট ওভার 2GH, হ্যাঁ করো না, ভি সমান রুট ওভার 2GH, এত শর্টকাট লাগাইতে ইচ্ছা করলে ব্যবহার করো শর্টকাট। ঠিক আছে, 3 নাম্বার ম্যাথ তো করে আসছি, 3 নাম্বার ম্যাথ তো করে আসছি স্যার। 3 নাম্বার ম্যাথ ওই সূত্র ব্যবহার না করে করাটা খুব ক্রিটিক্যাল স্যার। বিমান রানিং থাকলে আপনি করতে পারবেন না, বিমান রানিং থাকলে তখন এটা আসলে
প্রাস বা প্রজেক্টাইলের সূত্রে চলে যাবে, প্রাসের সূত্র নিয়ে পড়ালেখা করতে হবে তখন। প্রাস বা প্রজেক্টাইল আপনাদের সিলেবাসে নাই, ঠিক আছে? তুই আগে ক্লাস করে থাকলে ভর কেন্দ্রের কনসেপশন কেন তোর ক্লিয়ার হবে না? কারণ আমরা তো প্রথম ক্লাস থেকেই কাজ শক্তি ক্ষমতার একদম প্রথম ক্লাস থেকেই আমি এই কথাটা বলে আসছি, এইচ কি জিনিস? এইচ মানে উচ্চতা না, এইচ মানে হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। এইচ মানে হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। এটা আমার প্রথম ক্লাসের প্রথম দিন থেকে, প্রথম দিনের লেকচারের ভিতরে এই জিনিসটা ছিল। তো ওইটা আজকে 7 নাম্বার ক্লাসে এসেও তুমি যদি বলো যে ভর কেন্দ্রের কনসেপশন ক্লিয়ার না, তখন আসলে একটু কষ্টই লাগে। বুঝলাম না স্যার, একটু কষ্টই লাগে। তোদের সিলেবাসে কি গতিবিদ্যা আছে? তোদের সিলেবাসে কি গতিবিদ্যা আছে? আগের ম্যাথে সূত্র বসাইতে পারবেন না, এই সূত্র ডিরেক্ট বসাইতে পারবেন না বোর্ড পরীক্ষায়, এই সূত্র বোর্ড পরীক্ষায় ডিরেক্ট বসাবেন না, এরকম 2-3 লাইন মানে কনভার্সন করে সূত্র বসায় এই প্রসেসে আসবেন, এই প্রসেসে আসবেন, ঠিক আছে? ও প্রাস তোমাদের সিলেবাসে আছে গতিবিদ্যায়, তাহলে করবা। প্রাস সিলেবাসে থাকলে তো করবা, তোমরা তো ফুল সিলেবাস। তোমরা ফুল সিলেবাস না, নাকি তোমরা শর্ট সিলেবাস? আবার শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস করে মাথাটা একদম শেষ হয়ে গেছে। এটা কি? ও ফাইন ফাইন ফাইন, তাহলে তো এটা গতিবিদ্যার কনসেপশন। বিমান যদি স্থির না থাকে তাহলে একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেই, একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেই। হোমওয়ার্ক দিতে ভাল লাগে, বেশ মাল্টি ডিমেনশনাল একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। সামনে বেশ কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিব, সামনে বেশ কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে তারপরে হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ সলভ করব। অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ সলভ করা দরকার আজকের ক্লাসটায়। আচ্ছা, আমি ধরে নিলাম বিমান দেই নাই, বিমান না দিয়ে বললাম যে এটা হচ্ছে একটা ব্রিজ, পদ্মা সেতু। এটা কি? এটা হচ্ছে পদ্মা সেতু। তো এই পদ্মা সেতুর উপরে দাঁড়ায় তুমি কি করছো? আজকে দিনের তাপমাত্রা কত? তাপমাত্রাটা এখানে ইম্পর্টেন্ট। তাপমাত্রা নিয়ে আসছি, দেখ কোনো কথা। তাপমাত্রা কত? এই কত রে তাপমাত্রা আজকের? আবার সে দেখতে যাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের তাপমাত্রার কত থাকবে? ধরে নিলাম তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে এখানে নিচে হচ্ছে পানি, নিচে পানি সলাৎ সলাৎ করে পানি বয়ে যাচ্ছে, ঠিক আছে? পদ্মা নদী। ওকে ফাইন, কাহিনীটা কি হয়েছে সেটা শুনেন, কাহিনীটা কি হয়েছে সেটা শুনেন। এই পদ্মা সেতুর উপরে দাঁড়ায় আপনি একটা প্রাস নিক্ষেপ করছেন, একটা পাথর বা একটা ঢিলা মারছেন। কত অ্যাঙ্গেলে মারছেন? আপনি এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছেন। আপনি এটাকে মারছেন হচ্ছে 30 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে। তো এই যে 30 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে আপনি একটা প্রাস বা একটা ঢিল নিক্ষেপ করছেন। এই ঢিলটা কি করছে? এই ঢিলটা সামনে গিয়ে পানিতে গিয়ে পড়ছে। এই ঢিলটা কি করছে? এই ঢিলটা পানিতে গিয়ে পড়ছে। এখানে পানির সাথে এই ঢিলটার একটা সংঘর্ষ হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, মারামারি হয়েছে। তো এই সংঘর্ষ, ধাক্কাধাক্কি, মারামারির ফলে এখান থেকে কি হয়েছে? একটা শব্দ উৎপন্ন হয়েছে। তো এই যে শব্দটা উৎপন্ন হয়েছে, এইটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে উৎপন্ন শব্দ, উৎপন্ন শব্দ নিক্ষেপের অবস্থান থেকে শুনতে, উৎপন্ন শব্দ নিক্ষেপের অবস্থান থেকে শুনতে মোট কত সময় লাগবে? মোট কত সময় লাগবে? সহজ অঙ্ক। উৎপন্ন শব্দ নিক্ষেপের অবস্থান থেকে শুনতে মোট কত সময় লাগবে, এবং এইটার উচ্চতা দেওয়া আছে কত? এইটার উচ্চতা দেওয়া আছে, সাপোজ ধরে নিলাম হচ্ছে 50 মিটার, 50 মিটার হচ্ছে এটার উচ্চতা। যে পানি থেকে এই ব্রিজের উচ্চতা কত? পানি থেকে ব্রিজের উচ্চতা হচ্ছে
50 মিটার, এইখানে ধরে নিলাম একজন মানুষও দাঁড়ায় আছে, তো সে এখান থেকে একটা ফুটবলই হয়তো নিক্ষেপ করছে, ঠিক আছে? ওকে, না না, ক্লাস থেমে যাবে কেন, ক্লাস তো আছে, ক্লাস আমরা রানিং আছি। ব্রিজটা কতই না সুন্দর, দেখে মন জুড়িয়ে গেল, পানি দেখে ভালোই লাগছে, এই সুন্দর মুহূর্তে পাথর মারবে কে, আহা ম্যাথ দেখে হার্টবিট বেড়ে গেল। আরে ভাই, মানে কত ইউনিক, কত ইউনিক তোর কনসেপশন, তোর কনসেপশন দেখে আমি মানে বিগাড় হয়ে গেলাম, আর কি বলবো, আর কিছু বলার নাই। ঠিক আছে, বুঝতে পারছি এইটুকু, এইটুকু বুঝতে পারছি সবাই। তাহলে হোমওয়ার্কে গেল এটা, সামনে বেশ কয়েকটা ম্যাথ, আর কিছু বাকি আছে এখানে আমাদের ডেটা, না আর কোনো ডেটা বাকি নাই, সামনে আগাই, সামনে আগাই। হাতুড়ি পেরেক ঠুকাঠুকি, হাতুড়ি পেরেক ঠুকাঠুকির ম্যাথ হোমওয়ার্কে যাবে, হাতুড়ি পেরেক ঠুকাঠুকির ম্যাথ হোমওয়ার্কে যাবে, সামনে যতগুলা ম্যাথ দেখবো সবগুলাই হোমওয়ার্কে চলে যাবে। স্প্রিং এর একটা ম্যাথ দেখতে পাইছি, কিন্তু স্প্রিং এর চাইতে ভালো ভালো ম্যাথ আমাদের জন্য অপেক্ষা করতেছে, তাহলে স্প্রিং এর এই ম্যাথটাও হোমওয়ার্কে চলে যাবে। আচ্ছা, 7 নম্বর গাণিতিক সমস্যা, এটা একটা বোর্ড কোশ্চেন, অঙ্কের সেটআপ দেখেই বুঝতে পারতেছি সেটা একটা বোর্ড কোশ্চেন, এটাও হোমওয়ার্কে চলে যাবে, এইটাও হোমওয়ার্কে যাবে। 8 নম্বর, সহজ, একদম সহজ, এবিসিডি টাইপস এর ম্যাথ, সূত্র বসাইলে অঙ্ক হবে, সূত্র বসাইলে অঙ্ক হবে, ঠিক আছে? আরো একটা অঙ্ক হোমওয়ার্কে, আরো একটা অঙ্ক হোমওয়ার্কে। ওকে, এবার চলে আসেন, এবার চলে আসেন, এবার আমরা একটু কাজের কথাবার্তা বলি। আমরা এবার এখানে একটা সিনারিও দেখি, খেয়াল কর, আমি ধরে নিলাম কি 30 ডিগ্রি একটা আনত তল আছে, 30 ডিগ্রি আনত তল, ঠিক আছে? সো এই 30 ডিগ্রি আনত তলের উপরে একটা স্প্রিং বসানো আছে, 30 ডিগ্রি আনত তলের উপরে কি হয়েছে, 30 ডিগ্রি আনত তলের উপরে একটা স্প্রিং বসানো আছে, যে স্প্রিংটার দৈর্ঘ্য সাপোজ দিয়ে দেওয়া হয়েছে মনে কর 2 মিটার, স্প্রিংটার দৈর্ঘ্য কত, স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এবং স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের মান দিয়ে দেওয়া আছে 200 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের মান কত, স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 200 নিউটন পার মিটার। ওকে ফাইন, এইটার সর্বোচ্চ উচ্চতা এখানে দিয়ে দিছে যে এইটুকু উচ্চতার ভ্যালু কত, এইটুকু উচ্চতার ভ্যালু এইচ এর মান দিয়ে দিছে, এইচ ইকুয়ালস টু হচ্ছে সাপোজ 20 মিটার, 20 মিটার উচ্চতা থেকে আমরা একটা কাঠের ব্লককে ছেড়ে দিব আনত তলে, 20 মিটার উচ্চতা থেকে আমরা একটা কাঠের ব্লককে আনত তলে ছেড়ে দিব, যেখানে এই এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু ধরে নিলাম হচ্ছে 5 কেজি, এম এর ভ্যালুটা কত ধরে নিছি, এম এর ভ্যালু ধরে নিছি হচ্ছে 5 কেজি। এই উপর থেকে এই বস্তুটাকে আমরা ছেড়ে দিছি, ওকে ফাইন, ছেড়ে দেওয়া হইলে তখন এই বস্তুটা কি করবে, এই বস্তুটা এই ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে না, বস্তুটা ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে, এবং ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, বস্তুটা যখন এরকম একটা সিনারিওতে আসবে, বস্তুটা যখন এরকম একটা সিনারিওতে আসবে, এইখানে এসে যখন ধাক্কা দিবে, এইখানে এসে যখন ধাক্কা দিবে, তখন স্প্রিংটা কি হবে, স্প্রিংটা কিছুটা সংকুচিত হবে না, স্প্রিংটা কি হবে, কিছুটা সংকুচিত হবে। সো তোমাকে এইটাই এখানে বাইর করতে বলছে যে স্প্রিং এর সংকোচন কত হবে। কার কাছে এটা সোজা লাগছে, বাইজিদ আল নোমান, তুই অ্যান্সার দিবি এটা সবার আগে, স্প্রিং এর সংকোচন কত হবে, স্প্রিং এর সংকোচন কত হবে, এইটা আমাদেরকে বের করতে হবে, স্প্রিং এর সংকোচনটা কত হবে। এই বস্তুটাকে যদি উপর থেকে আমরা ছেড়ে দিই, উপর থেকে ছেড়ে দিলে এই আনত তল বরাবর ধাক্কা খেয়ে এই বস্তুটা নিচের দিকে নেমে আসবে। তো ওই কেসে স্প্রিং এর সংকোচনটা কত, স্প্রিং এর সংকোচনটা কত, এইটা বাইর করতে বলছে। তা তাবাসসুম, সোজা অঙ্ক করেন করেন করেন, অঙ্কটা করে অ্যান্সার দেন জলদি, অঙ্কটা করে জলদি অ্যান্সার দেন। আমি তো আসি, আমি তো করায় দিবই, আমি তো করায় দিবই। স্প্রিং প্রসারিত করলে এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হওয়ার কথা, স্প্রিং প্রসারিত করলে এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়।
স্প্রিংকে সংকুচিত করলেও এর মধ্যে বিভব শক্তি সংকুচিত হয়। স্প্রিংকে যে কোনো সিচুয়েশনে রাখেন না কেন সবসময় এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হবে। ছেড়ে দিলে সেই বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে, ছেড়ে দেওয়ার পরে সেই বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে। আবরার নাদিম, রফিকুল ইসলাম, সবাই অ্যান্সার করছো দেখতে পাচ্ছি। আবরার নাদিম ভিন্ন ভিন্ন অ্যান্সার করছো। তাহমিদ হাসান অ্যান্সার পাইছো দেখতে পাইলাম, গুড গুড। মারুফাও একটা অ্যান্সার দিচ্ছ দেখতে পাচ্ছি, বেশ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর অ্যান্সার দিচ্ছ। যার কাছে সোজা লাগছিল সে তো অ্যান্সার দিলি না এখনো, যার কাছে অঙ্কটা বেশ সোজা লাগছিল আরে পা ব্যথা করতেছে। আসেন, সূত্র কি হবে না হবে সেটা যদি বলেই দেই তাহলে তো অঙ্ক আর কিছু বাকি থাকে না। সূত্র যেটা হবে সেটা যদি বলেই দেই তাহলে তো আর কিছুই বাকি থাকে না। আসেন আমরা একটু সলভের দিকে আগাই, আমরা একটু সলভের দিকে আগাই। তাহলে সলভে আসেন সবাই। তাহলে সলভের প্রথম কথা কি, সর্বোচ্চ বিন্দুতে বা এইচ উচ্চতায় বস্তুটার মোট শক্তি কি হবে? এইচ উচ্চতায় মোট শক্তি, তো এইচ উচ্চতায় বস্তুটার মোট শক্তির পরিমাণ কত? এইচ উচ্চতায় বস্তুটার মোট শক্তির পরিমাণ ইপি ইকুয়ালস টু তার ই টোটাল। ইপি ইকুয়ালস টু হবে হচ্ছে ই টোটাল। তো ই টোটালের ভ্যালু কত? ই টোটালের ভ্যালু হচ্ছে এম জি এইচ। এটা বুঝতে তো আমাদের কারো অসুবিধা হয় না যে এই পজিশনে থাকলে বস্তুটার মোট শক্তির মান কত। এই পজিশনে থাকলে বস্তুটার মোট শক্তির মান হচ্ছে mgh, পটেনশিয়াল এনার্জি। এখন বস্তুটাকে যখন ছেড়ে দিছি, বস্তুটা যখন এই আনত তল বরাবর নেমে আসছে, তখন দেখো দুইটা কাহিনী ঘটছে। কি কাহিনী ঘটছে? এই বস্তুটা ধরে নিলাম মাঝামাঝি একটা জায়গায় বস্তুটা অবস্থান করতেছে, আসতেছে, নিচে নামতে যাচ্ছে, তখন এই বস্তুটার ওজন ডব্লিউ ইকুয়ালস টু এমজি কাজ করবে কোন দিকে? খাড়া নিচের দিকে। ডব্লিউ ইকুয়ালস টু এমজি কোন দিকে কাজ করবে? ডব্লিউ ইকুয়ালস টু এমজি কাজ করবে হচ্ছে খাড়া নিচের দিকে। তাহলে এই বরাবর যদি একটা উলম্ব তল টান দেই তাহলে এখানকার 30 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে চলে আসবে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে 30 ডিগ্রি। তাহলে এইটার মান হবে এম জি কজ 30 ডিগ্রি। উলম্ব তল বরাবর কে কাজ করতেছে? আনত তলের উলম্ব তল বরাবর কাজ করতেছে এম জি কস 30 ডিগ্রি। এই এম জি কস 30 ডিগ্রি কি করতেছে? প্রতিক্রিয়া বল দ্বারা ব্যালেন্স হয়ে যাচ্ছে। প্রতিক্রিয়া বল ওইটাকে কি করতেছে? প্রতিক্রিয়া বল ওইটাকে ব্যালেন্স করে দিচ্ছে। আচ্ছা, এই সবুজ রঙের এমটাকে একটু মুছে দেওয়া লাগবে আমাদের। ওকে ফাইন। ওকে, এবার চিন্তা করেন আরেকটা উপাংশ থাকে। এখানে তো এমজি কস 30 কে ব্যালেন্স করলাম, আরেকটা উপাংশ থাকে না? আরেকটা উপাংশের মান কি হবে? আরেকটা উপাংশের মান হবে হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি। তো এখন এই বস্তুটা যখন নিচে এসে আঘাত করছে, বস্তুটা যখন নিচে এসে আঘাত করছে, বস্তুটা কি সম্পূর্ণ ভূমিতে চলে আসছে না কিছুটা পরিমাণ উপরে থেকে যাচ্ছে? বস্তুটা কি সম্পূর্ণ ভূমিতে নেমে আসছে নাকি কিছুটা উপরে থাকতেছে? এটা কি বুঝো? বস্তুটা কিন্তু সম্পূর্ণ উপরে থেকে যায় নাই, বস্তুটা কি করছে? বস্তুটা কিছুটা পরিমাণ উপরে থেকে গেছে। তো এই যে কিছুটা পরিমাণ উপরে থেকে গেছে, এইটা থাকে যাওয়ার কারণে বস্তুটার মধ্যে কি হয়েছে? বস্তুটার মধ্যে কিছুটা বিভব শক্তিও আছে এবং এই বস্তুটা আবার স্প্রিংটাকে কি করছে? স্প্রিংটাকে সংকোচন করছে। তার মানে এখানে কাজ কি ঘটছে? কাজ ঘটছে হচ্ছে দুইটা। এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে যে এই স্প্রিংটার মধ্যে কিছুটা শক্তি সঞ্চিত হয়েছে। তাহলে স্প্রিং এ সঞ্চিত শক্তি, স্প্রিং এ সঞ্চিত শক্তির জন্য আমাদের ফর্মুলা কি? হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এ সঞ্চিত শক্তির জন্য আমাদের ফর্মুলা কি? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে লিখে ফেলি যে স্প্রিং এ সঞ্চিত শক্তি, স্প্রিং এ সঞ্চিত শক্তি, স্প্রিং এ সঞ্চিত শক্তির মান কত? স্প্রিং এ সঞ্চিত শক্তির মানটা হচ্ছে, স্প্রিং এ সঞ্চিত শক্তির মান, এইটাকেও পটেনশিয়াল এনার্জি লেখা যায়। ইপি প্রাইম ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ কে ইন্টু এক্স স্কোয়ার। এখন খেয়াল করো, এই স্প্রিং এর একটা দৈর্ঘ্য দেওয়া ছিল। স্প্রিং এর দৈর্ঘ্যটা কত দেওয়া ছিল স্যার?
স্প্রিং এর দৈর্ঘ্যটা কত দেওয়া ছিল? স্প্রিং এর দৈর্ঘ্য দেওয়া ছিল এল সমান 2 মিটার। স্প্রিং এর দৈর্ঘ্য কত দেওয়া ছিল? স্প্রিং এর দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে 2 মিটার। এখন এই 2 মিটার পুরাটা সংকুচিত হয় নাই। ধরো এই হচ্ছে স্প্রিংটার সিনারিও, এই দেয়ালের সাথে স্প্রিংটা আটকানো, এই হচ্ছে স্প্রিংটা ছিল, এই স্প্রিংটা এসে বলটা ধাক্কা দিছে, বস্তুটা ধাক্কা দিছে। তাইলে এই স্প্রিংটার দৈর্ঘ্য কত ছিল? স্প্রিংটার দৈর্ঘ্য ছিল হচ্ছে এল। তো যখনই বস্তুটা এসে ধাক্কা দিছে, যখনই বস্তুটা এসে ধাক্কা দিছে, স্প্রিংটা কি হয়েছে? কিছুটা মাত্রায় সংকুচিত হয়ে গেছে। স্প্রিংটা কি হয়েছে? কিছুটা মাত্রায় স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। তো সংকুচিত হয়ে যাওয়ার কারণে এখানে কতটুকু আর বাকি আছে? কতটুকু বাকি আছে? আমি বলতে পারি যে বাকি দৈর্ঘ্যের পরিমাণ, অবশিষ্ট দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে এল মাইনাস এক্স। অবশিষ্ট দৈর্ঘ্য, অবশিষ্ট দৈর্ঘ্যের মান লেখা যায় হচ্ছে এল মাইনাস এক্স। এটা কি বুঝে আসে? অবশিষ্ট দৈর্ঘ্যের পরিমাণ আসে হচ্ছে এল মাইনাস এক্স। অবশিষ্ট দৈর্ঘ্যের পরিমাণ কত? এল মাইনাস এক্স। সো অবশিষ্ট দৈর্ঘ্যের পরিমাণ যদি এল মাইনাস এক্স হয়, তাহলে বস্তুতে সঞ্চিত বিভব শক্তি, বস্তুতে সঞ্চিত, বস্তুতে সঞ্চিত বিভব শক্তি, এই দুইটাই হচ্ছে পরের কেস, নিচে নামার পরে। এই দুইটাই হচ্ছে পরের কেস, নিচে নামার পরে। আর এটা হচ্ছে এই উচ্চতায় থাকা অবস্থায়। তাইলে বস্তুতে সঞ্চিত বিভব শক্তি, এই বিভব শক্তির পরিমাণ কি লেখা যাবে? এটাকে লিখলি তুই ইপি ডবল প্রাইম। তাহলে খেয়াল কর, আনত তল বরাবর কোন ফোর্সটা কাজ করতেছে? আনত তল বরাবর ফোর্সটা কাজ করতেছে এমজি সাইন 30 ডিগ্রি। তাহলে এই ইপি ডবল প্রাইম সমান কি লেখা যাবে? ইপি ডবল প্রাইম সমান লেখা যাবে এমজি সাইন 30 ডিগ্রি ইন্টু এল মাইনাস এক্স। এমজি সাইন 30 ডিগ্রি ইন্টু এল মাইনাস এক্স। এমজি সাইন 30 ডিগ্রি ইন্টু এল মাইনাস এক্স। বুঝতে পারছিস? বুঝতে পারছিস সবাই? তাহলে এখান থেকে আমরা কি লিখে দিতে পারবো? এখান থেকে আমরা খুব সহজে লিখে দিতে পারবো যে ইপি অর্থাৎ এই উচ্চতায় মোট বিভব শক্তি। সুতরাং কি লেখা যাবে? সুতরাং লেখা যাবে হচ্ছে ইপি ইজ ইকুয়ালস টু হচ্ছে ইপি অফ, কি লিখছিলাম, প্রাইম, ইপি অফ প্রাইম প্লাস ইপি অফ ডবল প্রাইম। বা এখান থেকে লেখা যাবে হচ্ছে এম জি এইচ ইজ ইকুয়ালস টু, কি লেখা যাবে? ইজ ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে হাফ অফ কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কি লেখা যাবে? এম জি ইন্টু এল মাইনাস এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি। ব্যাস, এখানে সবকিছুর ভ্যালু জানো, ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ গুণ ভাগ করবা, এখান থেকে এক্স এর মান কত বাইর করবা, এক্স এর মান কত বাইর করবা। খুব সহজ কথা। খেয়াল করো, বস্তুটা যখন এই পজিশনে আসছে, এই পজিশন হচ্ছে ওর ফাইনাল পজিশন, এই পজিশন হচ্ছে ওর ফাইনাল পজিশন, বা যেটাকে আমি কি বলতে পারি, যেটাকে আমি বলতে পারি পরে, যেটা হচ্ছে ওর পরের ঘটনা। ঠিক আছে, ধাক্কা ধাক্কির পরের ঘটনা। তাহলে খেয়াল করো, ধাক্কা খেয়ে যখন স্প্রিংটা সংকুচিত হইছে, ধাক্কা খেয়ে যখন স্প্রিংটা সংকুচিত হইছে, তখনও এক্স হচ্ছে স্প্রিং এর সংকোচন। এক্সটা কি? স্প্রিং এর সংকোচন। স্প্রিংটা সংকুচিত হবে না? তাহলে স্প্রিং এর সংকোচনের মান কত সেটা আমরা ধরে নিছি। স্প্রিং এর সংকোচনের মান কত? স্প্রিং এর সংকোচনের মান হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিছি। এখন খেয়াল করেন, স্প্রিংটা সংকুচিত হয়েছে, কদ্দূর সংকুচিত হয়েছে? পুরা এল দূরত্ব পর্যন্ত সংকুচিত হয় নাই, স্প্রিংটা সংকুচিত হয়েছে এক্স পরিমাণ। তাহলে এল মাইনাস এক্স করলে কি পাবো? স্প্রিং এ অবশিষ্ট উচ্চতাটা কত? উচ্চতাটা বাইর করার জন্য আবার এখান থেকে সাইন 30 কাজে লাগাইছি। সো এমজি এইচ হওয়ার কথা না? তাহলে এই যে বস্তুতে সঞ্চিত বিভব শক্তি, খেয়াল করো, আমি এই ছবিটারে যদি একটু টাইনা বাইর করে নিয়ে আসি, তাহলে হয়তো একটু কাজে দিতে পারে। আহ স্যার, হ্যাঁ দিব। নো, কন্ট্রোল ভি।
কন্ট্রোল ভি দেওয়া যাবে না? ওকে, এই 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 দুইটা বিভব শক্তি, এই দুইটা স্প্রিং এ সঞ্চিত শক্তি আর বস্তুতে সঞ্চিত বিভব শক্তি, এই দুইটার মোট সঞ্চিত শক্তির পরিমাণ, এই উচ্চতার বিভব শক্তির পরিমাণ, সেটা কি বুঝি? এটা বুঝতে কি অসুবিধা আছে কারো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। দেখো, বস্তু যখন, না সমস্যা নাই, বস্তু যখন ধাক্কা খেয়ে এই পয়েন্টে চলে আসছে, বস্তু কিন্তু মাটিতে চলে যায় নাই, বস্তু কিন্তু ডিরেক্ট মাটিতে চলে যায় নাই, বস্তু কিন্তু ভূমি থেকে কিছুটা উচ্চতায় অবস্থান করতেছে। বস্তুটা ভূমি থেকে কি করতেছে? বস্তুটা ভূমি থেকে কিছুটা উচ্চতায় অবস্থান করতেছে, ধরে নিলাম এইচ প্রাইম উচ্চতায় বস্তুটা অবস্থান করতেছে। তো এই যে এইচ প্রাইম উচ্চতায় বস্তুটা অবস্থান করতেছে, এই এইচ প্রাইমের ভ্যালু কত? এই এইচ প্রাইমের ভ্যালু কত? এইচ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে, আমরা কি জানি সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান লেখা যায় হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দ্যাট মিন্স লম্ব যদি আমরা বাইর করতে চাই, দ্যাট মিন্স লম্ব, যেটাকে আমি এইচ প্রাইম বলতেছি, এই এইচ প্রাইম ইকুয়ালস টু কি আসবে? এইচ প্রাইম ইকুয়ালস টু আসবে হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা। এইচ প্রাইম ইকুয়ালস টু আসবে অতিভুজ ইন্টু সাইন থিটা। অতিভুজের ভ্যালু কি? অতিভুজের ভ্যালু হচ্ছে এল মাইনাস এক্স ইন্টু সাইন থিটার ভ্যালু কি? ইন্টু সাইন থিটার ভ্যালু হচ্ছে সাইন অফ 30 ডিগ্রি। সুতরাং সুতরাং এইচ প্রাইম উচ্চতায়, সুতরাং হচ্ছে এইচ প্রাইম উচ্চতায় বস্তুতে সঞ্চিত বিভব শক্তি, এইচ প্রাইম উচ্চতায় বস্তুতে সঞ্চিত বিভব শক্তি, এইচ প্রাইম উচ্চতায় বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণটা কি হবে? ইপি ডবল প্রাইম। এই ইপি ডবল প্রাইম সমান কি লেখা যাবে? এম জি এইচ। দ্যাট মিনস হচ্ছে এম জি ইন্টু এল মাইনাস এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি। বলো এবার বুঝতে পারছো কিনা? এবার বুঝতে পারছো কিনা এটা বলো। জেরিন, জাহিদ হাসান, আসমা আক্তার, অর্পা বৈদ্য, ফাইজা, অর্পা, সায়মা, এবার বুঝতে পারছেন কিনা এটা বলেন। গতিশক্তিতে কনভার্ট হবে, কিন্তু আমরা তো গতিশক্তিটা বের করতে চাইছি না, আমরা বের করতে চাইছি স্প্রিং এর সংকোচনটা কদ্দূর, স্প্রিং এর সংকোচনটা কদ্দূর হয়েছে এটা আমরা বের করতে চাইতেছি। সো ইন দ্যাট কেস মোট পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু স্প্রিং এ সঞ্চিত পটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে স্প্রিং এ সঞ্চিত হাফ কে এক্স স্কোয়ার, আর এইটা হচ্ছে কি ওই যে ওইটা যে এম জি ইন্টু এল মাইনাস এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি। ব্যাস, এই দুইটা সলভ করব, ক্যালকুলেশন করব, এখান থেকে এক্স এর ভ্যালু কত সেটা বাইর করব। এই হচ্ছে আমাদের কাজ, এই হচ্ছে আমাদের কাজ। স্প্রিংটা সংকুচিত হয়েছে বাবু, স্প্রিংটা সংকুচিত হয়েছে এক্স পরিমাণ। এখন স্প্রিংটা যদি এক্স পরিমাণ সংকুচিত হয়, তাহলে মোট দৈর্ঘ্য কত ছিল? মোট দৈর্ঘ্য ছিল হচ্ছে এল। সো এল দৈর্ঘ্য থেকে সংকোচনের দৈর্ঘ্যটা বাদ দিছি, এল দৈর্ঘ্য থেকে সংকোচনের দৈর্ঘ্যটা বাদ দিছি, এল দৈর্ঘ্য থেকে সংকোচনের দৈর্ঘ্য বাদ দেওয়ার পরে কি লিখছি? এল মাইনাস এক্স। এইটাই হচ্ছে স্প্রিং এর বর্তমান দৈর্ঘ্য। টোটাল স্প্রিং এর দৈর্ঘ্য কত ছিল? টোটাল স্প্রিং এর দৈর্ঘ্য ছিল এল। স্প্রিংটা সংকুচিত হয়েছে কতদূর? স্প্রিংটা সংকুচিত হয়েছে এক্স পরিমাণ। তাহলে মোট অবশিষ্ট দৈর্ঘ্যের পরিমাণ কত? মোট অবশিষ্ট দৈর্ঘ্যের পরিমাণ এল মাইনাস এক্স। মোট অবশিষ্ট দৈর্ঘ্যের পরিমাণ এল মাইনাস এক্স। প্রিমা এবার বলো বুঝছো কিনা, এবার বলো বুঝছো কিনা। আর হ্যাঁ, আমরা একটা নামাজের ব্রেকে যাচ্ছি, যদিও নামাজ ব্রেকের পর ফেরত এসে ক্লাস নেওয়ার বেশিক্ষণ আর বাকি থাকবে না।
দেখি বাচ্চা লোক ফেরত আসেন, ফেরত আসেন বাচ্চা লোক, কি নিয়ে কি কথা বলছেন? কি প্রশ্ন ঘুরছে মাথায় জিজ্ঞেস করে ফেলিস, কি প্রশ্ন মাথায় ঘুরছে ফাহাদ তালুকদার জিজ্ঞেস করে ফেলিস সময় করে, দেরি করিস না, কোশ্চেন মাথায় আসলে জিজ্ঞেস করে ফেলাই ভালো। ঠিক আছে, এরপরে হচ্ছে আরিফুল হক, আরিফ ভাইয়া নাকি আমাদের, আমাদের আরিফ ভাই ক্লাসে চলে আসছে, একটু কমেন্ট একটু দেখতে দেন। পড়ো পড়ো, পরীক্ষার জন্য পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। গাণিতিক পদার্থবিজ্ঞান কিনতে পারো যদি তোমার এরকম হয় যে শাহজাহান তপন আর ইসাক স্যারের বইয়ের সব অঙ্ক করা শেষ, ইন দ্যাট কেস তোমার জন্য গাণিতিক পদার্থবিজ্ঞানটা একটা সলভ হইতে পারে বা একটা অপশন হইতে পারে। বাট তোমাদের জন্য এই মুহূর্তে মানে আগে তো বইয়ের পড়া পড়ো, বইয়ের পড়া না পড়ে আসলে কখনোই গাণিতিক পদার্থবিজ্ঞান বা হায়ার লেভেলের কোনো পড়া তোমার ধরাটা ঠিক একটা উচিত না। ওকে, ঠিক আছে, একটু খেয়াল করি আমরা, খুব বেশি আর সিকিউ সলভ করার সময় নাই, সিকিউ সলভ করার সময় নাই, এই জন্য কিছু এমসিকিউ সলভ করতেছি। নেক্সট আরেকটা ক্লাস থাকতেছে আমাদের, ওই ক্লাসেও ইনশাল্লাহ আমরা সিকিউ এমসিকিউ অ্যাডভান্স সব ধরনের ম্যাথ ইনশাল্লাহ সলভ করব। তো এইটার একটু অ্যান্সার দিয়ে ফেলি, 1 নম্বর এমসিকিউটার একটু অ্যান্সার দিয়ে ফেলি চট জলদি সবাই। 1 নম্বর এমসিকিউটার অ্যান্সার দিয়ে ফেলি, কি বলছে? 1 জুল সমান কত কিলোওয়াট ঘন্টার সমান? ওরে এটা তো আমার নিজেরও মুখস্থ নাই। সো 1 জুল, 1 জুল ইকুয়ালস টু কি? 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 1 ওয়াট আওয়ার। সো ওয়াট, সরি ওয়াট সেকেন্ড, 1 জুল ইকুয়ালস টু 1 ওয়াট সেকেন্ড। সো ওয়াট সেকেন্ড থেকে কোথায় নিতে হবে? কিলোওয়াট আওয়ারে। তাহলে 1 ডিভাইডেড বাই কিলোওয়াটে নেওয়ার জন্য ভাগ করব 1000 দিয়ে, আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য ভাগ করব 3600 দিয়ে। তাহলে এটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে হচ্ছে কিলোওয়াট আওয়ারে। তাহলে এখান থেকে কি পাই আমরা সেটা একটু দেখি, এখান থেকে আমরা কি পাই? তাহলে 1/1000 ডিভাইডেড বাই 3600 করলে আমরা পাই হচ্ছে 2.77 ইন্টু 10⁻⁻7, 2.78 ইন্টু 10⁻⁻7। সি নাম্বারটা অ্যান্সার, সি নাম্বারটা অ্যান্সার। বাহ, সবাই আমার আগে অ্যান্সার করে ফেলছে। এটা কি মুখস্থ নাকি তোদের? এটা কি তোদের মুখস্থ অ্যান্সার? আমি তো মুখস্থ লিখতে পারলাম না বলে দুঃখিত, আমার তো ক্যালকুলেশন করে আসা লাগছে। ওকে, সামনে আগাই। 2.78 10⁻⁷। ওকে, কি বলছে? 2 নাম্বার এমসিকিউতে আসি, 2 নাম্বার এমসিকিউতে আসি, কি বলছে? 60 কেজি ভরের একজন লোক প্রতিটি 15 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.15 মিটার, 0.15 মিটার উঁচু 50টি সিঁড়ি, এটা হচ্ছে এন এর মান, 20 সেকেন্ড, টি এর মান 20 সেকেন্ডে উঠতে পারে। লোকটির অশ্ব ক্ষমতা কত বাইর করতে বলছে, তাইলে পি সমান কি হবে? পি সমান হবে হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। ডব্লিউ সমান কি হবে? ডব্লিউ সমান হবে হচ্ছে এম জি ইন্টু এন ইন্টু এল, এটাকে যদি এল বলি, এন ইন্টু এল ডিভাইডেড বাই টি এর মান কত? টি এর মান তো হচ্ছে টি থাকলো, তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 60, এম এর ভ্যালু হচ্ছে 60 ইন্টু জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 50 ইন্টু এল এর মান কত? এল এর মান হচ্ছে 0.15 ডিভাইডেড বাই টাইম দিয়ে ভাগ করা লাগবে। টাইমের ভ্যালু কত? 20 সেকেন্ড। এবং আমাকে বলছে হর্স পাওয়ারে বাইর করো, এইচপি হর্স পাওয়ারে বাইর করো। তাহলে এখানে 746 দিয়েও ভাগ করে দেওয়া লাগবে, 746 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। সো বি হবে না ডি হবে? কোনটা অ্যান্সার হবে? 60 ইন্টু 9.8 ইন্টু 50 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 746 করলে অ্যান্সার আসে হচ্ছে 0.29, 0.2957, 0.2957 এরকম একটা অ্যান্সার আসছে আমার। সো এটাই কারেক্ট অ্যান্সার বলে ধরে নিচ্ছি, 0.2957, 0.2957 হর্স পাওয়ার। দ্যাট মিনস আলটিমেটলি এটাকে কি লেখা যায়? 0.296 হর্স পাওয়ার, 0.296 হর্স পাওয়ার। বুঝতে পারছেন প্রত্যাশা, তাহমিদ? আগের ম্যাথ বলতে কোন ম্যাথের কথা বললি? কোন ম্যাথের কথা বললি? ভুল আছে বললি যে? লোডশেডিং কামিং, গরমকাল আসলেই লোডশেডিং আসে, আসবেই তো, কিছু করার নাই।
ওকে, সামনে আগাই 0.296। ওকে ফাইন, কুয়া বা চৌবাচ্চা থেকে একটা ম্যাথ, সেটাকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এমসিকিউ হিসেবে। কুয়া বা চৌবাচ্চার ম্যাথ, একটি পানিপূর্ণ কূপের, পানিপূর্ণ আছে ওই কূপটা, পানিপূর্ণ কূপের গভীরতা কত? পানিপূর্ণ কূপের গভীরতা হচ্ছে 10 মিটার। এইটার ব্যাস কত? ব্যাস হচ্ছে 4 মিটার। একটি পাম্প 20 মিনিটে, এটা হচ্ছে টাইমের ভ্যালু দিয়ে দেওয়া আছে, একটা পাম্প 20 মিনিটে কূপটাকে পানি শূন্য করতে পারে। পাম্পের অশ্ব ক্ষমতা নির্ণয় করতে বলছে। দ্যাট মিনস আমাদের সূত্র কি হবে? পি সমান সমান কি লিখবো? পি সমান লিখবো হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। পানি শূন্য করতে পারে তার মানে খালি করতে পারে, তার মানে এখানে ভর কেন্দ্রের সরণের কনসেপশন কাজে লাগাইতে হবে। ভর কেন্দ্রের সরণের আনসার কাজে লাগাইতে হবে, কনসেপশন কাজে লাগাইতে হবে। তাহলে ডব্লিউর জায়গায় কি লিখবো? ডব্লিউর জায়গায় লিখবো হচ্ছে এম জি এইচ। ডব্লিউর জায়গায় লিখলাম এম জি এইচ ডিভাইডেড বাই লিখলাম হচ্ছে টি। এর পরে এম এর ভ্যালু কত লিখা যাবে? এম এর মান দেওয়া আছে কোথাও? এম এর মান দেওয়া নাই, তাহলে এখানে লিখতে হবে ভি ইন্টু রো ইন্টু জি ইন্টু এইচ ডিভাইডেড বাই হচ্ছে টাইম। আচ্ছা, তাহলে এর পরে ভি এর মান কত লিখবো? ভি এর মান লিখবো হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো ইন্টু জি ইন্টু এইচ। পাই আর স্কোয়ার এইচ না লিখি, পাই আর স্কোয়ার এল লিখি। পাই আর স্কোয়ার এইচ এর বদলে পাই আর স্কোয়ার এল লিখছি। পাই আর স্কোয়ার এল ইন্টু রো জি এইচ ডিভাইডেড বাই টাইম। 746 দিয়ে ভাগ করা লাগবে, কারণ বাইর করতে বলছে হর্স পাওয়ার কত, অশ্ব ক্ষমতা কত, এইটা বের করতে বলছে। ঠিক আছে, ঘ সি ডি নানানবিধ অ্যান্সার দিচ্ছ তোমরা, তোমাদের উপর ভরসা করা যাচ্ছে না আপাতত। তাহলে পাই এর অ্যান্সার কত, সরি পাই এর ভ্যালু কত? 3.1416। আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 10 মিটার। ইন্টু রোর মান কত? রোর মান হচ্ছে 1000। ইন্টু জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু 9.8। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আসবে হচ্ছে এল বাই 2, দ্যাট মিনস হচ্ছে 5 মিটার। ডিভাইডেড বাই টাইমের ভ্যালু কত? 20 মিনিটস। টাইমের ভ্যালু হচ্ছে 20 মিনিটস, তার মানে 20 ইন্টু 60 সেকেন্ড ইন্টু 746 হর্স পাওয়ারে নিয়ে গেছি। এটারে কনভার্ট করছি কোথায়? এটারে কনভার্ট করছি হর্স পাওয়ারে। দেখি এইবার ভাগ অঙ্কটা করে দেখি 6.87 আসে কিনা। 3.1416 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 5 divided by 20 divided by 60 divided by 746 করলে পাওয়া যায় 6.878। 6.88 লিখলে ভালো হইতো, 6.68 মানে 6.87, 6.87 পর্যন্ত আসছে আর কি অ্যান্সার। তাহলে এখান থেকে লেখা যায় কি? এখান থেকে লেখা যায় 6.87 হর্স পাওয়ার। 6.87 হর্স পাওয়ার। ওকে এভরিওয়ান, সো আরো কয়েকটা এমসিকিউ তোমাদের জন্য থাকছে, আরো কয়েকটা এমসিকিউ তোমাদের জন্য আছে, ওই এমসিকিউ গুলো সলভ করো। অ্যান্সার 6.87, অ্যান্সার 6.87, অর্থাৎ আমাদের অঙ্কটাও ঠিক আছে। সো আমাদের নেক্সট কাজ শক্তি ক্ষমতার উপরে একটা মাত্র ক্লাস বাকি আছে। সো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে কাজ শক্তি ক্ষমতা পুরাটা আমরা পড়ে ফেলছি। সো এই যে পুরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটা পড়ে ফেলছি, এই পুরা কাজ শক্তি ক্ষমতার উপরে তোমাদের কোনো কনসেপশনে ঝামেলা আছে কিনা, তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা, তোমরা কিছু পারো না বুঝো না এরকমটা আছে কিনা, সেগুলো একটু আমাকে জিজ্ঞেস করো। প্রিমা, ওখানে ভর কেন্দ্রের সরণ বসাইছি। প্রেমা, ওখানে ভর কেন্দ্রের সরণ বসানো হয়েছে। একটা সম্পূর্ণ চৌবাচ্চার গভীরতা যদি 10 মিটার হয়, তাহলে গভীরতা 5 না, গভীরতা 5 না, গভীরতা তো 10 মিটার। গভীরতা 10 মিটার না, এই যে গভীরতা দিয়ে দেওয়া আছে 10 মিটার, তাহলে গভীরতা তো 10 মিটার হওয়া নিয়ে কোনো ডাউট নাই। গভীরতা 10 মিটার হওয়ার কোনো মানে গভীরতা তো 10 মিটারের বাইরে অন্য কিছু হওয়ার কোনো অপশন নাই। ওকে ফাইন, কেউ কেউ আজকে ফার্স্ট ক্লাস করছো, এটা হওয়াটা উচিত হয় নাই, এটা হওয়াটা উচিত হয় নাই। সো ক্লাসটা সবগুলো চ্যাপ্টারের ক্লাসই তোমরা করে নিও, সবগুলো চ্যাপ্টারের ক্লাস করে নিও, তাতে তোমাদেরই সুবিধা হবে। অ্যাপে সবগুলা ক্লাস সুন্দর করে গুছানো পেয়ে যাবা। ফেসবুক গ্রুপে হয়তো সবগুলা ক্লাস পাবা না, এই জন্য বলবো অ্যাপ থেকে একটু ক্লাসগুলা দেখে নিও সবাই, ঠিক আছে? সো আজকের মতো ক্লাস শেষ করছি এখানেই। আশা করছি তোমাদের কাজ শক্তি ক্ষমতার জার্নিটা ঠিকঠাক মতো ভালোভাবে হয়েছে।
ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এবং তার আগে একটু বলে যাই, আজকের ক্লাসের ম্যাথ বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে রেকর্ডেড লেকচারটা একটু দেখো, রেকর্ডেড লেকচার দেখে আগের অঙ্কটা ঠিকঠাক মতো আছে কিনা সেইটার উপর বেস করে আমার সাথে পার্সোনাল ভাবে কথা বলার জন্য তুই শিখর গ্রুপে নক দে, শিখর শিখবো জিতবো গ্রুপে পোস্ট দে, তাহলে ওখানে আমি তোর মেসেঞ্জার আইডিটা পেয়ে যাব, ওখান থেকে আমরা কথাবার্তা বলে নিব। ঠিক আছে, তোর কি কথা বলার আছে জানবো, শুনবো, দেখবো। ঠিক আছে স্যার, লাভ ইউ সো মাচ। শ্যামল, ফাহাদ তালুকদার, আফরিন সুলতানা, তনু, ইতাচি, উচিতা, এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি এই ক্লাস থেকে, আশা করছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন আল্লাহ ভালো রাখুক, ফি আমানিল্লাহ।